প্রথমে আমাদের মধ্যে উপস্থিত কলকাতা মুকুন্দপুর নিবাসী আশ্রমের বিশিষ্ট ভক্ত সুবর্ণাধ্যায়ী পৃষ্ঠপোষক ভবা অনুরাগী মধুসূদন সাহা মহাশয় কিছু বলবেন। জয় বাবা। ভবা বাংলার কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এখানে আশ্রমেরও আমাদের মহারাজের বিভিন্ন দিকগুলো রয়েছেন। উনি যে দীর্ঘ প্রায় 40 বছর ধরে মানে এখানে যে ওনার কর্মকাণ্ড চলছে সেটাও বললে অনেক, সেটা বলেও শেষ করা যাবে না। আজকে যেটা বিশেষ দিন, পুজোর পরে, শারদীয় পুজোর পরে একটা বিজয়ের মহামিলন হয়। সব ধর্ম বয়স সমস্ত নির্বিশেষে আমরা একটা জায়গায় মিলিত হই, আমাদের ভাবধারা আদান প্রদান হয়। এই মহামিলন আজকে বিজয় সম্মেলন আমাদের এখানে আজকের দিন সেটা হচ্ছে। এবং তার সাথে সাথে নারায়ণ সেবা আমাদের আশ্রমে কিছু মাস ধরে শুরু হয়েছে, যে একটা দিন সবাইকে, যারা আবাল বৃদ্ধ গরিব, যারা বিভিন্ন সময়ে যাদেরকে আমরা কিছু প্রসাদ বা কিছু ভালো কিছু দেওয়ার সুযোগ হয় না, তখন ব্যস্ততার কারণে সবাইকে আমরা সমানভাবে দেখে উঠতে পারি না। তা সেই সমস্ত যারা শ্রেণীর মধ্যে রয়েছে তাদেরকে আমরা আজকের দিনটা, বিশেষ দিনটাতে তাদেরকে ডেকে তাদেরকে আমন্ত্রণ করে নারায়ণ রূপে তাদেরকে সেবা দেওয়া হয়। সেটা হচ্ছে আজকে দিন। এই দিনটা আমাদের প্রত্যেক মাসেই একদিন করে আমরা ঠিক করেছি। এটা সব ভক্ত শিষ্য সবার সহযোগিতা এবং সবার শুভকামনাতেই এটা চলছে। এবং আগামীকালে আরও ইচ্ছে আছে এটাকে আরও বৃহত্তরে নিয়ে যাওয়ার। তা আমাদের মহারাজের শুভ ইচ্ছা এবং তার শুভকামনা, তার সাথে সবার ভালো উদ্দেশ্য নিয়ে আমরা এটা চালাতে চাইছি আরও বিশেষ ভালোভাবে। তা এটা আজকে বিশেষ দিন। তা আমার বক্তব্যের মধ্যে বিশেষ কিছু নেই, তার মধ্যেও আমার ছোট কিছু নিজস্ব ভাবধারা থাকে। বর্তমানে আমি এখন মানে এই আশ্রমের সাথে যুক্ত হয়ে ভবা বাংলার ভাবধারাতে কিছুটা মিশে গেছি। তার উপরে কিছু কিছু সময় আমার ভালো লাগার কিছু লেখা চলে আসে। তা আমি আমার মতন একটু লিখেছি, সেটা আমি শোনাতে চাই। ভালো মন্দ যেটাই হোক, আপনারা খারাপ হলেও নিজ মনে করে একটু মেনে নেবেন, আর নিজের মতন করে একটু সবাই বুঝে নেবেন। তা আমার লেখাটা ছোট্ট করে বলছি। ভবার সাধনায় মহারাজের সৎসঙ্গ। তার কারণটা এটা, মানে প্রথম লাইনটা যেটা বলছি, যে এখন মহারাজের সাথে আমি অনেকটা সময় থাকার চেষ্টা করি। ছোটোবেলা থেকেই বিভিন্ন সঙ্গ করেছি। ধরুন ছোটোবেলায় যেটা হয়, মাঠে গিয়ে ফুটবল খেলা, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রীড়ার সাথে যুক্ত, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারা, সিনেমা দেখা, সমস্ত কিছু করে সময় কাটিয়েছি। এখন আর সময় পাই না। যতটুকু সময় নিজে কর্মকাণ্ড থাকে তাই করি, আর অবসর সময়টা যতটুকু পাই সেটা মহারাজের সাথে এসে দিই, সেটা ভালো লাগা থেকেই দিই। তা সেই জায়গা থেকেই বলছি আমার এই লেখাটা। ভবার সাধনায় মহারাজের সৎসঙ্গ, ভরে ওঠে সবার হৃদয় আনন্দ। কৃপা করো মোদের ঠাকুর শ্রী ভবা, সার্থক করো ক্ষুদ্র এই জীবনযাত্রা। তোমার বাণী ভ্রান্তির আনে দিশা, তোমার বাণী ভ্রান্তির আনে দিশা। মানে আমি পাগলের বাণীর মধ্যে দেখতে পেয়েছি যে অনেকের পথের দিশাহারা যদি হয়ে যায়, পথ হারিয়ে ফেলে বা নিজের বিবেক বিবেচনা যদি হারিয়ে ফেলে, তাহলে তার বাণীর মধ্যে সেই তার পথ পাওয়া যায়, অনেক সান্ত্বনা পাওয়া যায়। অনেকের মনের কষ্ট হোক বা অনেকের মনের আনন্দ হোক, যদি হারিয়ে যায়, তার বাণীর মধ্যে সমস্ত কিছুটা রয়েছে। সেই জায়গা থেকে আমার এই লেখা। তোমার বাণী ভ্রান্তি আনে দিশা, তোমার সঙ্গীত ভক্তির উপাসনা। ভক্ত মধুসূদন করে তোমার বন্দনা, কৃপা করো ঠাকুর করো মোরে করুণা। জয় বাবা, জয় বাবা। এটা প্রথম একটা আমার লেখা। এরপরে আরেকটু লিখেছি,
জয় ভবা করো মোর করুণা, তোমার শরণ ছাড়া আমি যে দিশাহারা, কৃপা করো মোর দয়াল ঠাকুর, জয় ভবা করো মোর করুণা। নদিয়ায় তুমি মোর নিতাই গৌর বোর, নদিয়ায় তুমি মোর নিতাই গৌর, বৃন্দাবনে আমার শ্যামারাই, জয় ভবা করো মোরে করুণা। শিবধানে মায়ের ধামে সর্বস্থানে আমি তোমায় দেখতে পাই, জয় ভবা করো মোরে করুণা। ভবার মুক্ত মধুসূদন নিজে করে এই নিবেদন, অন্তিমকালে পাই স্থান তোমার ওই রাঙা চরণ, জয় ভবা করো মোরে করুণা। এটা একটু গানের ছন্দে আছে, আমার গলা ভালো না, আমি গান গাইতে পারি না, তাই গাইতে পারলাম না, একটু পদ্মের মতন বলে দিলাম। জয় বাবা, সবাই ভালো থাকবেন। জয় বাবা। আমাদের মধ্যে স্বপন কুমার রায় পূর্বপল্লী থেকে এসছেন, ভবার শিষ্য, বহু পুরাতন। সেই স্বপন কুমার রায় কিছু তার ভাবের কথা বলবেন। আসমা মহারাজ আমাকে ভবা পাগলা সম্বন্ধে কিছু বলতে পেরেছেন। ভবাকে আমরা যতটুকু দেখেছি, আজ থেকে প্রায় 30-32 বছর আগে, যখন দীক্ষা সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, খুব স্বাভাবিক। এখন থেকে 30-32 বছর যদি ফিরে যাই, আমার বয়সটাও অনেক কম ছিল, তা সেই বয়সে আমার বাবা কিছু বলতেন না, কারণ বাবা একটুখানি গম্ভীর প্রকৃতির ছিলেন এবং রাগী ছিলেন। আমরা সব কিছু আমাদের মায়ের সাথে আমাদের কথা ছিল। তা মা বললেন, যা আমরা ওনার কাছে দীক্ষা নিয়েছি। ওনার তো দীক্ষা মানে কি, উনি বলতেন একটা জবা ফুল নিয়ে আয়, জবা ফুল আনতে পারবি তো, নিয়ে আসিস, তাহলেই হবে, আমার আর কিছু লাগে থাকে না। মা বললেন যে তুই ওখানে দীক্ষা নিতে পারিস। তা আমি তো বললাম, একা আর কেন নেব, সহধর্মিণীকে সাথেই নিয়ে যাই। তখন সাথে তাকে বললাম যে তোমার মায়ের কাছ থেকেও তুমি মত নাও যে তুমি দীক্ষা নেবে কিনা। পাগল চাইতেন যে বাবা সবাই জানে তো, লুকিয়ে কিছু করিস না। উনি পাগলা মানে পাগলাই ছিলেন, শিশু সুলভ আচরণ করতেন, হঠাৎ করে খেপেও যেতেন যেমন, আবার দেখছি কারুর কোলে শুয়েও পড়েছেন। আমার পূর্বপল্লীতেই আমার বন্ধুবর শ্রী সমীর বিশ্বাস বর্তমানে সাইনাথ ফাউন্ডেশনের সাথে যুক্ত, ওনার সহধর্মিণী শিলা বিশ্বাস এবং ডক্টরেট মৌমিতা ম্যাডামও এসছেন, উনিও সাইনাথ ফাউন্ডেশনের সাথে যুক্ত। আমি বলবো পরবর্তী পর্যায়ে বলবো, আমি পাগলের কথা একটু শেষ করে নিই তাড়াতাড়ি করে। সেটা হচ্ছে, তখন আমাদের স্বাভাবিকভাবেই ভবা পাগলা সম্বন্ধে আমাদের ধারণা ছিল, ভবা পাগলা উনি একজন সাধক, সেইভাবেই আমরা গিয়েছিলাম। আমার মনে হচ্ছে তখন 82 সাল, বিশ্বকর্মা পুজোর দিন, পানিহাটিতে বিধুভূষণ রায় বলে একজন ছিলেন, আমাদের আশ্রমের শিষ্য এবং ভক্তও বটে। তা তার বাড়িতে আমরা গেলাম, তিনি দীক্ষা দিলেন। উনি বললেন, বাবা তুমি তো ভুলে যাবে না আমি জানি, তবু আমি লিখে দিই। উনি বুঝেছিলেন যে ভুলেও যেতে পারে, কারণ আজ থেকে 32-33 বছর আগের বয়সটাতে ওনার মনে হয়েছিল যে ভুলেও যেতে পারেন, তো উনি আমাকে লিখেও দিয়েছিলেন। সেই লেখাটা দেখে দেখে মুখস্থও করে ফেলেছিলাম, কি বলতে হবে কি করতে হবে। একটা জিনিস শুধু আমি বুঝেছি, যে পাগল বলতেন যে বাবা সত্য কথা বলতে শিখিস, তাতে যদি তোর মরণও হয় তোর কোনো ক্ষতি নেই, তা ফুল দিয়েই কিন্তু ঢাকা থাকবে, ফুল দিয়েই তার বিকাশও হবে। তা তখন তো এগুলো বুঝতাম না, তখন এইসব গান তাই বলছেন। আজ বুঝি যখন উনি চলে গেছেন। আসলে আমরা কি হয়, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যখন দাঁত পড়তে থাকে তখন আমরা মর্ম বুঝি
যে আমার দাঁতের যত্নটা কিভাবে করা উচিত ছিল। তাই পাগল হচ্ছেন সেই জিনিস, সেই মানুষ। পাগল বলতেন যে দেখ কোথাও যাবি মার কাছে বলে যাবি। তা আমরা তো মাকে কীভাবে পাবো? মাকে তো পাওয়া সম্ভব না। আমরা ভবাকে পেয়েছি, তো ভবা পাগলাই আমাদের কাছে মা, ভবা পাগলাই আমাদের কাছে সব। তো সেই জায়গা থেকে একটা জিনিস বুঝেছি, আমার সবাই বলতেন যে পাগলের নাম করবি ভালো থাকবি, তা তখন ওইগুলো বুঝিনি। কিন্তু একটা সময় যখন দেখলাম আমার মেয়ের বিয়ে হলো এবং জামাই পোস্টিং হয়েছিল পাটনাতে, এমন একটা জায়গায় তাদের অফিস ছিল, পাটনা থেকে প্রায় নিজের গাড়ি চালিয়েই গেলেও প্রায় 2.5 ঘন্টা লাগে, এমন একটা জায়গায় বাইপাসের ওপরে। একদিন রাত্রি 11:15টায় পাটনা শহর থেকে ও বেরোচ্ছে। আমি শুধু শুনেছি যে ওদের ওই জায়গাটুকু যেতে প্রায় 5-6 কিলোমিটার পথ আছে, যে পথটাকে কিছুতেই আলো জ্বালতে দেয় না, আর জ্বাললেও সেই পথটাতে আলোগুলোকে ভেঙে দেওয়া হয়। অর্থাৎ লুটপাটের একটা জায়গা ওইটুকু জায়গায় আছে। আমি কাউকে কিছু বলিনি, শুধু পাগলকে স্মরণ করলাম যে এই ব্যাপার তুমি লক্ষ্য করো। তা আমি পরে একদিন বাড়িতে ওরা আলোচনা করছিল, আমি শুনলাম, আমি কিছু বলিনি ওদের। বললেন আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি ওই জায়গাটা স্বাভাবিকভাবে ওদের গা ছমছম করতে শুরু করেছে। ও একা তো, বলছে হঠাৎ করে দেখছে, আমি অনেক জায়গায় বলেছি, হঠাৎ করে দেখছে একটা অ্যাম্বাসেডার গাড়ি ওর গাড়িকে ক্রস করে সামনে চলে গেল। ও তো আত্মারাম খাঁচা যে এবার লুটপাট কিছু হবে। এবার ও পেছনের দিকে লুকিং গ্লাসে দেখছে যে আরেকটা গাড়ি, এবার ওই গাড়িও স্পিডে যাচ্ছে, ও স্পিডে যাচ্ছে। তখন তো যা হয়, ভয় মানুষকে গ্রাস করে। বললো অনেকটা দূর গিয়ে যখন আমি আমার গন্তব্যে, তখন তো নিজের মধ্যেই নেই প্রায়। তা যাই হোক, ওর গন্তব্যের কাছাকাছি যখন যায় তখন ও দেখে সামনের গাড়ি অতিক্রম করে গেছে এবং পেছনের গাড়ি নামার পরে দেখছে যে আছে কি না, দেখতে তাও দেখতে পাচ্ছে না। তাই বললাম স্মরণে অনেক কিছুই ফলে। আমি একটা কাজের সাথে যুক্ত, সেই কাজে আমাকে একটা চার্জে রাখা আছে, সেইটা আমি সামলাই। সেটা সামলাতে গিয়ে একদিন এমন অবস্থা যে আমার প্রায় 100 কাছাকাছি লোকের রিপোর্ট দিতে হবে। আমার বিকেল 4:30 থেকে আমার কম্পিউটারের সফটওয়্যার কিচ্ছু আসছে না। হার্ডওয়্যারের যে কাজ করে তাকেও ডাকলাম, সে এসে দেখছে, সফটওয়্যারের সাথেও কথা বলছি। সে বলল আমি এখনই যেতে পারবো না, তার দমদম ক্যান্টনমেন্টে বাড়ি। সে তখন ছিল বাইরে ডিস্ট্রিক্টে। তা আমি কি করব? তো পাগলের কথা অনুযায়ী আমি পাগলকে স্মরণ করে বললাম, আমি জানি না কি অন্যায় করেছি, তোমার শাস্তি দেওয়ার হয় তুমি দাও, কিন্তু আমি এই মানুষগুলোর রিপোর্ট কি করে দেব? সফটওয়্যারের ছেলেটি কিছুক্ষণ ধরে কাজ করার পর, হার্ডওয়্যারের ছেলেটি হঠাৎ করে বলল যে স্বপনদা, আমাদের কম্পিউটার জীবনে আমি এই জিনিস দেখিনি, যেটা দিয়ে কাজ করলে দুটোই একসাথে কাজ করে। আমি বললাম দেখো, সবই হয়তো বা বাবা পাগলার ইচ্ছে,
তাৎক্ষণিক সেই ফল পেলাম এবং বললাম পাগলের কিন্তু এই ধরনের অনেক কথাই আমি শুনেছি, জানি, তা আমি মনে কিছু করবেন, তা আমি প্রত্যক্ষ করলাম। তাই পাগল বলতেন, মাকে যখন ডাকবি মন দিয়েই ডাকবি, অন্যায় যেটা করবি মাকে সেটা স্বীকার করবি। তো এইভাবেই আমরা পাগলকে নিয়ে এগিয়েছি। ভবা পাগলাকে যখন উনি দেহ রাখেননি তখন অনেকবারই ওনার কাছে গান শুনেছি। আমার বন্ধুবর সমীর বিশ্বাস, তার মা, আমার মা, যখন ওরা যেতেন গান শুনতেন, ভবা পাগলা বলতেন, বাবা কি মা, তোমরা কিন্তু গানের মাঝখানে ওঠো না কিন্তু। তার কারণ যখন শিল্পী গান গান তখন কিন্তু মা অবস্থান করেন, মা অনেক সময় নৃত্যও করেন, যা তোমরা দেখে উঠতে পারো না। সেই জন্য গান যখন চলবে তখন কিন্তু তোমরা ওঠা বসা করো না, যে জায়গায় আছো সেই জায়গাতেই অবস্থান করবে। যখন গান শেষ হবে আবার ওঠো, কোনো অসুবিধে নেই। তো সেই কারণেই আমার বলা যে যারা আপনারা যে যে গুরুর অধীনে আছেন, পাগল বলতেন সমস্ত গুরু কিন্তু সদ্গুরু, তাকে মানবে। যার ফলে ভবা পাগলার আশ্রমে আমাদের বিভিন্ন গুরুর শিষ্যরা এখানে আছেন, আমাদের এখানেই নেই। পাগল বলতেন কোনো গুরুকে কিন্তু অশ্রদ্ধা করবে না, কোনো গুরুর নামে কখনো নিন্দা করবে না। এইটাই ছিলেন ভবা পাগলা। উনি সকলের সাথে সমন্বয়ে থাকতেন। যেমন আপনাকে বললাম, আমরা সাইনাথ ফাউন্ডেশনের আজকে মহারাজের কাছে ওনারা কথা দিয়েছেন যে কিছু সামগ্রী ওনারা কিছু মানুষকে দেবেন। আপনারা জানেন, আমরা যতটুকু শুনেছি 1838 সালে সাইনাথের জন্ম। তিনি ছিলেন ভারতীয় যোগী, ভারতীয় ধর্মগুরু, ভারতীয় ফকির। তিনি সকল মানুষের হৃদয়ে ছিলেন। আপনারা জানেন, সেই সাইনাথের নামে যে ফাউন্ডেশন সারা দেশ, সারা ভারতবর্ষে গড়ে উঠেছে, তারাও আজকে ভবা পাগলার তৈরি আশ্রমে, তার আশীর্বাদ পুষ্ট আশ্রমে তারাও এসছেন আমাদের সাথে সহযোগিতা করতে। তারা এটাও চাইছেন যে আগামী দিনে যে দুস্থ মানুষ, যে সাধারণ মানুষ, আমরা যাদের সকলকে নিয়ে চলি, যাদের সকলকে নিয়ে বাস করি, যাদের সকলের স্থান আমাদের অন্তরাত্মায় আছেন, তাদের জন্য তারা বলেছেন যে আপনাদের বিনে পয়সায় চক্ষু পরীক্ষাপূর্বক যদি কোনো অপারেশনও থাকে তাও যাতে বিনা পয়সায় করে দেওয়া যায়। সেই সাধারণ মানুষ, সেই দুস্থ মানুষ যারা আমাদের হৃদয়ে সবসময় বিরাজ করেন, সেই ভক্তদের, সেই শিষ্যদের তারা আগামী দিনে তাদের সেই দানের ডালা নিয়ে তারা আসবেন, কথা দিয়েছেন। আমাদের পুরোপুরি তাদের কাছ থেকে তারিখ কবে হবে, সেই সব চিকিৎসক সমাজ, সেই সব চিকিৎসকগণ যারা আসবেন সাইনাথ ফাউন্ডেশনের মাধ্যমে, তাদের আপনারা দেখতে পাবেন
আগামী দিনে আমাদের মহারাজের সাথে কথা বলার পর আমাদের দিন স্থির হবে, যোগাযোগ রাখবেন। সাধারণ মানুষ, দুস্থ মানুষ যদি কোথাও তারা কষ্ট পান চোখের ব্যাপারে, সেক্ষেত্রেও তারা কিন্তু তাদের ডালি সাজিয়ে রাখবেন আমাদের জন্য, অর্থাৎ আমাদের সকলের জন্য, সেই মানুষগুলোর জন্য যারা এই সুবিধাটুকু পেতে চান। আমরা আশ্রমের পক্ষ থেকে তো বলতে পারি না, আশ্রমে তো নিশ্চয়ই আমরা আছি, তবে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ডক্টরেট মৌমিতা ম্যাডাম, মৌমিতাই তো ম্যাডাম, ডক্টরেট মৌমিতা ম্যাডামের কাছে, ওনার সহযোগী সহযোদ্ধা শিলা ম্যাডামের কাছে, বন্ধুবর সমীর বিশ্বাস মহাশয়ের কাছে। আমার এইটুকুই কথা, শুধু এইটুকুই বলবো যে যখনই যেখানে যাবেন ভক্ত শিষ্য, আমার অনুরোধ পাগলকে বলে যাবেন, অসুবিধায় পড়বেন পাগলকে স্মরণ করবেন। ছোটোবেলায় আমরা যেমন বলতাম যে দেখবি তুই বিপদে পড়লে তোর মা কিন্তু টের পেয়ে যান, কি করে পান, কি প্যাথি আমাদের জানা নেই। এইটাই কিন্তু ঘটনা, যে ছেলেই হোক মেয়েই হোক, আমরা মায়ের সাথে যতই ঝগড়া করি, যতই মায়ের সাথে যতই লড়াই করি, আমি যখন বিপদে পড়ব তার প্রাণটাই কিন্তু আগে কেঁদে ওঠে। তাই বলবো যে আমার গুরু, আপনার গুরু যিনিই হন না কেন, যখনই যাবেন যেটুকু করবেন তার নামে স্মরণে মননে রাখবেন, এইটুকুই আমার অনুরোধ। নমস্কার। এবার আমাদের মধ্যে উপস্থিত আছেন এই হরিদাকে একটু কিছু বলতে বলো। ওই যে ওইদিকে আছে হরিদা, হ্যাঁ হ্যাঁ, এই মাইকটা ওখানে উপরে উঠতে পারবে হরিদা? মানে এখন একটু ভবার বহু সঙ্গ করেছে, তা তিনি ভবার কথা কিছু বলবেন। আমার একটা কথা বলা হয়নি, সেটা একটু বলেই রাখি। আসলে বলার ব্যাপারটা লোভটা সামলাতে পারি না, তো সেটা হচ্ছে যে আমরা তো ঠাকুর রামকৃষ্ণকে দেখেছি, একসময় তো মানুষ ওনাকে ভুল বুঝেছেন, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর বা ভবা পাগলাকেও আমরা অনেকে চিনতে পারিনি, অনেকে অনেক রকম কথা বলেছেন, কিন্তু পাগলের সাথে মানে ঠাকুরের সাথে ছিলেন হৃদে। হৃদের তো জানা আছে, রামকৃষ্ণ ঠাকুরের সাথে হৃদে ছিলেন, তা আমাদের ভবা পাগলার সাথেও কিন্তু আমাদের হৃদে ছিলেন। তিনি কে? শ্রীমৎ স্বামী সোমেশানন্দ গিরি মহারাজ। জয় ভবা। কি বলবো আর, উপস্থিত আগে বাবাকে প্রণাম জানিয়ে আমি সামান্য দুটো কথা বলবো। যে আপনাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটা কথা বলবো। আমরা নাটাগড়বাসী, নাটাগড় কদমতলায় আমাদের বাড়ি। আমাদের ওখানে কদমতলা বাজারে শ্যামাপদ রায় বলে এক ভদ্রলোক ছিলেন, পাগলেরই খুব, ওই ঢাকা জেলারই লোক, এবং তার ওখানে ভবা পাগলা যেতেন। তা আমরা তো ওই পাশেই থাকি। তা আমরা খবর পেলাম যে এখানে একজন সাধু পুরুষ আছেন, তিনি খুব উনি খুব গান বাজনা করেন। ঠিক আছে। তা আমি যতটা না উৎসাহিত, আমার স্ত্রী, তখন আমাদের কোনো সন্তানাদি হয়নি, তিনি খুব ওই তার বাচ্চা কাচ্চা হয়নি, তাই নিয়ে সে খুব চিন্তিত। সাধারণত যা হয়, মায়েরা আছেন যে বিয়ের পর যদি সন্তানাদি 4-5 বছর না হয়, তার একটা মানসিক একটা দুশ্চিন্তা হয়। তাই উনি ছুটে যেতেন, আমি যেতে পারতাম না, আমি চাকরি করি। তা আমি অতটা আমার মানে মানে বলতে গেলে অতটা ভক্তি তখন আমার ছিল না, এটা পরিষ্কার কথা। তা তখন আমি যখন 4 বছর গেল, কোনো বাচ্চা কাচ্চা হয় না, তখন এই আমার স্ত্রী অনেক জায়গায় গেছেন, তখন ওই শ্যামবাবুর বাড়িতে উনি গেলেন। হ্যাঁ, উনি গেলেন। তা গাঁও যাওয়ার পরে তা আমি স্বাস্থ্য বিভাগে চাকরি করি, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট। আমার একটা সুখ সুবিধা আছে। তা আমি আমার স্ত্রীকে বললাম যে তাহলে চলো ডাক্তারে দেখাই। বলে না, ওই পাগলের কাছে যাব। পাগলের কাছে গেলেন, পাগলের কাছে দুঃখের কথা বললেন, পাগল তাকে আশ্বাস দিলেন। তো সেই সুবাদে আমার 3টি মেয়ে হয়, এবং আমার যে তার আশীর্বাদ জন্য যে মেয়ের নাম তাপসী, আমার সে জামাইও খুব প্রতিষ্ঠিত।
যাই হোক, অন্য কথায় আসি। পাগল সম্বন্ধে আমরা 70 দশকে দীক্ষিত, 70 দশকে। সুতরাং পাগলকে যেমন কাছের থেকে দেখেছি, কাছে পেয়েছি, অনেক কথা বলেছি, তুই একটা কথাই বলছেন, আমি আছি, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ, আর সেই সঙ্গে তার কিছুদিন পরে আমরা সোমেশানন্দ গিরি মহারাজ, আমাদের সদয় মহারাজকে পেলাম। এই প্রসঙ্গে একটু কথা বলি এই জন্য যে এই মহারাজ আজকের উনি কী পরিশ্রম নেই করেছেন। আমি সাধারণত খড়দায় চাকরি করি, পাবলিক হেলথে। আমার মানুষের দরজায় যেতে হয়, আমিও যেতাম সকালবেলা। এই মহারাজ, তখন উনি মহারাজ হননি, হ্যাঁ, সেই সাইকেল চালিয়ে কী ভ্রমণ করতে করতে এই আশ্রমের জন্য কী প্রাণাপাত করেছে, এটা আমার নিজের চোখে দেখা। কারণ আমি রোজই যেতাম ডিউটিতে, ওই সাইকেল চালিয়ে উনিও যেতেন স্টেশনে, আমার সাথে দেখা হতো। হয়তো বসে আছেন, আপনারা জানতে পারবেন। সেই পাগলের কথা কি বলবো, এখন আসি পাগলের কথায়। পাগল আসলে বলে আমি সাধারণত আমার স্ত্রী যেখানেই থাকতো দৌড়িয়ে যেত, পাগল আসছে। একদিন আমার একটা ছোটো ঘর, এক চালা মানে 5 ইঞ্চির গাঁথনি বাড়ি, আমাদের পাড়ায় উনি যেতেন। 3টা বাড়ি ছিল কেউ নাম করা, শ্রীরামচন্দ্র দে আর দীপা চক্রবর্তী এবং আমার বাড়ি। গেলে ওই বাড়ি হয়ে আমাদের বাড়িতে আসতো। একদিন বললেন, আমি খাবো। কি খাবে? আমার তো আর্থিক অবস্থা খারাপ, 125 টাকা মাইনায় চাকরি করি, কি খাওয়াবো? সেই আমার বউ তাড়াতাড়ি প্রত্যেকে লুচি, উনি বেগুন ভাজা ভালোবাসতেন, সেই বেগুন ভাজা কষ্ট মজা করে খাইতেন। আর ফ্যান ছিল না, ঘামাইতো, কিন্তু ওই ফ্যানের মধ্যে বসে থাকতো। তখন এই দেখে আমরা যখন দুঃখ করি, তখন এই শ্যামাপদ বাবুর স্ত্রী বললেন, ঠাকুরপো চিন্তা করবেন না, আপনার বাড়ি দালান হবে, আপনি কোনো চিন্তা করবেন না, এরকম আশ্বাস দিয়েছেন। কাজে পাগলেতে কী পেয়েছি এ কথা বলতে পারবো না। আর ওই ভদ্রলোকটা কী পরিশ্রম করেছেন, বসে আছেন মহারাজ। আপনাদের মহারাজ আমার ছোট ভাইয়ের মতো, আমি ছোটোর থেকে দেখেছি সবাই মহারাজকে। হ্যাঁ, এখনও আমাকে দাদা বলে ডাকেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। কাজেই যখনই কোনো অনুষ্ঠান হয় আমি এখানে চলে আসি। এখন তো বয়সের ভারে পারি না, কষ্ট হয়, তবু আসি। উনিও আমাদের বাড়িতে মাঝে মাঝে গেলে যান। আমাদের খুব ভালোবাসা, আমার ছোটো মেয়েটাকে খুব ভালোবাসেন। আমার বোর কথা বললাম না, সে নিজেই বলবেন, উপস্থিত আছেন, যদি বলে সুযোগ পান। তা পাগলের কথা বলতে গেলে অনেক কথা। একদিন আমার অফিস ছিল যেখানে খড়দার বাসিন্দা আছেন হরিশ্চন্দ্র দত্ত রোডে, অরবিন্দ পল্লীতে। তা আমরা ওখান থেকে বেরোতাম, পাগলকে দেখতাম। সে এই বিধু বসুন বাড়ি থেকে, ওই যেটা শোভনবাবু বলেছেন, ওই বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করে যাচ্ছে। দেখে ওই পেট্রোল পাম্পে যেতেন, পেট্রোল পাম্পে দিয়ে পেট্রোল নিতেন। আরে তোরা কোথায় যাচ্ছিস? আর তাকে কি পাগল গেলে সঙ্গে সঙ্গে দরজা খুলে প্রণাম করতাম। হ্যাঁ, একদিন তো বললাম, পাগল চলো, রিক্সা করে যাচ্ছেন। তা আমি আমার এক বন্ধু, মহারাজ দেখেছেন আমার ছবিটা, যে তোমার সাথে ফটো তুলবো। হ্যাঁ, ফটো তুলবি? চল 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 চল। তখন এখানে কল্যাণী স্টুডিও ছিল, স্বপন জানে, কল্যাণী স্টুডিও, ওখানে নিয়ে গেলাম। আমরা দুইজনে ফটো তুললাম। ফটোটা যে আনিনি আমি জানি না, বলতে হবে, তাহলে দেখাতাম। আরেকদিন যদি আসি, সে ফটো দেখে আমাদের মাথায় হাত দিয়ে প্রণাম আশীর্বাদ করেছেন, সে সুন্দর ফটো। যাই হোক, এখন পাগলের আর একটা কথা বলি, আমার নিজের কথা। আমার না এই বুকে খুব ব্যথা হতো, কত ডাক্তার দেখিয়েছি, এরা তো ডাক্তারি লাইনে আছে, তোমার এত ব্যথা হতো, আমি কোনো চিকিৎসা করতে পারতাম, মানে কোনো চিকিৎসা তুলি নাই। আর ডিপার্টমেন্টে চাকরি করি, সুখ সুবিধা ছিল। এই ব্যথার আমার কিছু যায় না, খুব কষ্ট। হ্যাঁ, আর মুখ দেখালি রক্ত হতো। হ্যাঁ, এক্সরে ফেক্সরে করে কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু এই ব্যথার যায় না। একদিন শ্যামাপদবাবু দেশ বললাম, আমাদের, সে বলে, হরিবাবু চলেন বিধুবাবুর বাড়ি যাই। তা উনি করলেন কি, পাগল নেই নিকুতিকে ভালোবাসতেন, নিকুতি। তো উনি ওই দোকান থেকে নিকুতি কিনলো, চলেন যাই। দুজন রিক্সা করে এলাম। তা বিধুবাবুর পুরনো বাড়িতে, নূতন বাড়িতে না, সে বসে আছি। তখন আমি মনে মনে ভাবি, পাগল নিকুতি খেলো, আমাদের দিল একটা খেলাম। মনে মনে ভাবতেছি, এই বুকটা ব্যথা করে, পাগল যদি আমার পাটা লাগতো আমার খুব ভালো হয়। মনে মনে ভাবতেছি, হঠাৎ এই কিরে, এইবারে পাটা আমার বুকে দিল। আমার ব্যথা ট্যাথা সব চলে গেল, ব্যথা ট্যাথা সব চলে গেল। এই পাগল, এই হচ্ছে পাগল। সুতরাং অনেক কথা, কারণ আমরা কাছে থেকে দেখেছি। আপনারা যারা নতুন এসেছেন তারা হয়তো জানেন না, স্বপনবাবু জানেন, এত কাছে থেকে দেখেছি। রোজ রাত্র আমার স্ত্রী হয়তো চলে যেত, আমি রাত 8টা 9টা শ্যামবাবুতে গান হচ্ছে, ওখানে চলে যেতাম।
ওখানে সেই রাত 1টা 1:30টা পর্যন্ত পাগলের সাথে থাকতাম আর বাড়িতে থাকতাম। এত সুন্দর ছিল, 1:30টার সময় বাড়িতে যেতাম, আমার এক বন্ধুকে নিয়ে যেতাম। হ্যাঁ, এত ছিল পাগলের প্রতি আমাদের টান। কিন্তু আমরা ওই রাতের সেই অভিযোগকারী রাত্রের বেলা আমরা যেতাম। হ্যাঁ, কাজেই আমরা এই জন্যই পাগলকে পাওয়ার জন্য সেই শ্যামবাবুর প্রতিও আমরা কৃতজ্ঞ যে তার মাধ্যমে আমরা একজন মহাপুরুষের সঙ্গ লাভ করেছি এবং তার সাথে দীক্ষিত হয়েছি। একটা কথা কখনো বলেছেন, যখন গান হবে তখন আপনারা কেউ কিন্তু কথাবার্তা বলবেন না, এটা ঠিকই বলেছেন। গানের সময় কোনো কথাবার্তা বলেন না, পাগল পছন্দ করতেন না। এই আর কি বলবো, আবার দেখা হবে, আবার কিছু কিছু বলবো। এই বলে সকলকে শুভেচ্ছা জানাইয়া পাগলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাবা। আমাদের হরিমিত্রই মহাশয়, নাটাগড় নিবাসী তরুণপল্লী, ভবার অনেক সঙ্গ করেছেন। 87 বছর বয়স, প্রতিটা অনুষ্ঠানেই মোটামুটি অ্যাটেন্ড করার চেষ্টা করেন।